বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে এখনো উঠছে ধোঁয়া, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে স্কেজুয়াল বিপর্যয়। ফ্লাইট সবগুলোই আসা যাওয়া করতেছে, শুনতেছি নিউজের মাধ্যমে। অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আমাদের ফ্লাইট পজিশনে করে ফ্লাইট করা হয়েছে 2টায়। নির্বাপন কাজে দেরির অভিযোগ আমলে নিয়েছে সরকার। আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটলগিং করবে, সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদে মিরপুরে বিইউপি শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না, সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এইভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। 5% বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপি ও শিক্ষক কর্মচারীদের। বিকেলে সচিবালয় অভিমুখে প্রতীকী ভুখা মিছিল। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি, ইসি নিরপেক্ষতা নিয়ে সংশয়, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই জানালেন কমিশনার আনোয়ারুল। কেন দিবেন না, এটা আইনগত ব্যাখ্যাটা কি? তারা বলছে যে ওই আছে না যে আজকে আমার মন ভালো নেই, যে মন চাইলেও না দিলাম না, এই টাইপের একটা যে ওনারা ব্যাখ্যা দিবেন না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। জুলাই সনদ সইয়ের দিন বিশৃঙ্খলার দায় ফ্যাসিবাদের দোসরদের, বললেন সালাউদ্দিন। সফল হবে না বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের সঙ্গে আছি নাবিলা সোহার। আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড তা নেভানোর প্রক্রিয়া শুরু করে। তারপরও নির্বাপন কাজে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 দিন যেসব নন স্কেজুয়াল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা। এদিকে নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নির্বাপন হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে লাগা আগুন। এখন অগ্নিকাণ্ডের স্থান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। সকাল থেকেই আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ফায়ার সার্ভিসের সহযোগিতায় রয়েছে সেনাবাহিনী, সিভিল এভিয়েশন সহ আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা। তবে বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। আপাতত নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি ব্যবহার করা হচ্ছে, আর 9 নম্বর গেট দিয়ে ডেলিভারি দিচ্ছে কর্তৃপক্ষ। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রিস্কেজুয়াল অনুযায়ী গন্তব্যে উড্ডয়ন করছে ফ্লাইটগুলো। তবে দিনের ফ্লাইটগুলো 1.5-2 ঘন্টা পিছিয়ে যাত্রা করছে। গতকালের বাতিল হওয়া ফ্লাইটগুলো সকাল থেকে যাচ্ছে গন্তব্যে। আজকের পূর্ব নির্ধারিত কোনো ফ্লাইটের সময় আধা ঘন্টা পর্যন্ত এগিয়ে আনা হয়েছে। এতে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে ট্রানজিট যাত্রীরা পড়েছেন বিপাকে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার রাতের স্কেজুয়ালে থাকা অনেক ফ্লাইট ছাড়তে হয়েছে রোববার সকালে। কিছু ফ্লাইট বিলম্ব হয়েছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। এমনকি রোববার সকালে নির্ধারিত ফ্লাইটগুলো ছাড়তে হয়েছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। অগ্নিকাণ্ডের কারণে 6 ঘন্টা বন্ধ থাকার পর শনিবার রাত 9টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান চলাচল শুরু হয়। আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হয় না। আমাদের 1:45 ফ্লাইট, সকাল 9টা থেকে তো ফ্লাইট সবগুলোই আসা যাওয়া করতেছে, শুনতেছি নিউজের মাধ্যমে।
অনেকজন অনেক কিছু বলতেছে, এখন ভিতরে গিয়ে দেখি ভিতরের অবস্থা কি। 8টার দিকে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনাদের ফ্লাইট আজকে হবে না, আগামীকাল 3টায় হবে। বোর্ডিং শুরু 11টায়। সকাল আপনার 9টা 15 মিনিটে ছিল। আপনার এখানে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আমাদের ফ্লাইট পরিচালনা করে ফ্লাইট করা হয়েছে আপনার 2টায়। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবশেষ অবস্থা জানবো সহকর্মী আলামিন হক অহনের কাছ থেকে। অহন, অগ্নিকাণ্ডের কারণ আর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে উপদেষ্টা কি জানালেন, আর একই সাথে জানতে চাই ফ্লাইট স্কেডিউল কতটুকু স্বাভাবিক হয়েছে? ফ্লাইট ইস্যু হয়তো বিকেলের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, বিশেষ করে যে ফ্লাইটগুলো সকাল থেকে রিশিডিউল করা হয়েছে সেগুলো সমাধান প্রায় হয়েই গেছে। তবে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিছুক্ষণ আগেই সংশ্লিষ্ট যারা আছেন উপদেষ্টারা এখানে এসেছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এখানকার সবশেষ পরিস্থিতি যদি একটু দেখাই, গণমাধ্যম কর্মীরা সামনে ভিড় করছেন এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আছে। কি কারণে অগ্নিকাণ্ড সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না, যে কারণে তারা বলছেন যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটি কি জানায় সেটির ভিত্তিতেই তারা বলবেন কিভাবে আগুনের ঘটনা ঘটলো। আগুন কিন্তু এখনো নেভেনি, আমরা দেখছিলাম এখনো ধোঁয়া উঠছে, ধোঁয়া বের হচ্ছে, এবং এর মানে হচ্ছে যে অগ্নি নির্বাপন এখন পর্যন্ত শেষ করা যায়নি। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আশেপাশে যেমন ছিলেন এবং এখনো কিন্তু এই সামনে যে সড়কটিতে দাঁড়িয়ে আমরা সরাসরি সম্প্রচার করছি, সেই সড়কের উপর দিয়ে বেশ কিছু পানির লাইন টানা হয়েছে এবং সেই পানির লাইনগুলো দিয়ে অনবরত পানি এখনো ভেতরে প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ পানি ছিটানোর যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চলছে। তার মানে অগ্নি নির্বাপন এখনো শেষ করা যায়নি, সেটি কখন নাগাদ শেষ হবে সেটিও একেবারে অনিশ্চিত। এবং এই যে অবস্থা, সেই অবস্থার কারণে তো অনেকেই ক্ষতিগ্রস্ত হলেন। সেই সব ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা আছেন তারা নিশ্চয়ই তাদের নিজস্ব ভাবে একটি ক্ষতি কতটুকু হলো সেটি জানাবেন। একই সঙ্গে নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা আছেন তারাও তো সেই ক্ষতির পরিমাণ জানাবেন। তবে সেই ক্ষতি যাই হোক না কেন, সেটি একই সঙ্গে বাংলাদেশের এমন একটি আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আগুনের ঘটনা ঘটে সেটি নিশ্চয়ই অনেক বেশি পরিমাণ মানুষকে ভাবায়, বিশেষ করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্ত ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি নিশ্চয়ই এখানে আসে। এবং আপনাকে বলে রেখে আমি যাচ্ছিলাম, এখন পর্যন্ত ঠিক দেখছিলাম যে এই যে পানির লাইনগুলো টানা হয়েছে, সেই লাইনগুলোতে এখন পর্যন্ত পানি ছেটানোর কার্যক্রম চলছে। অগ্নি নির্বাপন কখন শেষ করা যাবে সেটিও তারা নির্ধারিতভাবে বলতে পারছেন না। আশা করা যাচ্ছে বিকেল নাগাদ হয়তো একেবারে অগ্নি নির্বাপনের যে সবশেষ অবস্থা সেটি আমরা জানাতে পারবো। অহন, আপনাকে ধন্যবাদ। সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদ আর এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। শিক্ষার্থীরা ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। সারা দেশে ধর্ষণের সব ঘটনায় বিচার এবং নারী নিরাপত্তা নিশ্চিতের তাগিদও ছিল তাদের কণ্ঠে। এর আগে সকালে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে অবস্থান নেয় বিইউপি শিক্ষার্থীরা। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর গোল চত্বরে যায় তারা। তাদের অবস্থানের কারণে 30 মিনিটের জন্য রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শেষ করে। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না, সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এইভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। সরকার বা প্রশাসন দায় এড়াতে পারে না। অবশ্যই তারা যদি তাদের আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতো এবং নারীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করতো, তাহলে অবশ্যই এই বিষয়গুলো কম হতো এবং সমাধান করা যায় বলে আমি মনে করি। 5% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এনপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে 8ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। আন্দোলনকারীরা বলেন, এসব শুধু শিক্ষকদের দাবি নয়, এটি দেশের শিক্ষার মান রক্ষা ও সমতা প্রতিষ্ঠার পূর্ব শর্ত। সরকার চাইলে আজই এই সংকটের অবসান ঘটাতে পারে। বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না, তাই ক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ জানাতেই এই ভুখা মিছিলের কর্মসূচি পালন করা হবে।
আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা প্রজ্ঞাপন মানি না 5%, কারণ আমাদের উদ্দেশ্য ছিল 20% বাড়ি ভাড়া নেওয়ার। আমাদের শিক্ষকদের সাথে এই 500 টাকা বাড়ানো মানে এটা একদম বৈষম্য এবং প্রহসনমূলক। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। যাচ্ছি ঐশীর কাছে। ঐশী, শিক্ষকদের ভোকা মিছিল কি ইতোমধ্যে শুরু হয়েছে, আর এখন কি হচ্ছে সেখানে বিস্তারিত জানাবেন? আসলে মিছিল, ভুখা মিছিল যেটি শিক্ষকদের, সেটি বেলা 12টা নাগাদ হওয়ার কথা ছিল। তবে এখন যেহেতু 5% প্রজ্ঞাপন জারি হয়েছে আজকে সকালে, ফলে সেই যেই মিছিলটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু বাতিল হয়েছে। এখন শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন। যেমনটা আমরা জানতে পারছি যে বেলা 3টা নাগাদ আসলে এখান থেকে একটি মিছিল বের হবে এবং সেই মিছিলটি যাবে আসলে শিক্ষা ভবনের উদ্দেশ্যে। এবং শিক্ষকরা এখানে যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমরাও জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে আসলে আন্দোলনরত শিক্ষকদের 10 জনের একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে একটি বৈঠক করেছে। সেখান থেকে আসলে কি আশ্বাস তারা পেলেন বা তাদের সঙ্গে কতটুকু সংহতি জানানো হলো বিএনপির পক্ষ থেকে, সেটি কিন্তু আসলে কিছুক্ষণ পরে এই শিক্ষকদের আন্দোলনে যিনি, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, যেই জোটের আওতায় আসলে আন্দোলনটি পরিচালিত হচ্ছে, সেই জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি কিছুক্ষণ পর আসবেন এবং এসে তিনি আসলে জানাবেন যে কি আলোচনা হলো সেখানে এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। যদিও এখানকার যারা শিক্ষকরা আছেন তারা বলছেন যে 5% যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছিল 20% করা হবে, তবে সেটি করা হয়নি। এই জন্য তারা ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই বাজারে আসলে মূল বেতনের 5% বাড়ি ভাড়া যেটি দেওয়া হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন 2000 টাকা, সেটি কিন্তু আসলে অবাস্তব একটি সংখ্যা। ফলে তারা কিন্তু বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন। 8 দিন ধরে তারা শহীদ মিনারে আছেন। যতদিন প্রয়োজন হয় ততদিন তারা এখানে থেকে তাদের দাবি আদায়ে আন্দোলন করে যাবেন। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে 5% বাড়ি ভাড়ার ভাতার প্রস্তাব প্রত্যাখ্যান করে সারা দেশে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত থাকছেন তারা। চিকিৎসা ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধি সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে টানা 8 দিন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের 5% এবং সর্বনিম্ন 2000 টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে সম্মতি প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। আমাদের বাড়ি ভাড়া যে টাকা দেওয়া হয় সেটা দিয়ে আমরা আসলে বাড়ি ভাড়া, মানে বাড়ির তো দূরের কথা, একটা মানে বারান্দা পর্যন্ত ভাড়া নেওয়ার পক্ষে আমাদের পক্ষে বর্তমানে সম্ভব না। 5% আমরা মানবো না। এটা শিক্ষকদের সাথে পুরোপুরি একটা কোনো কিছু হতেই আসে না, এটা উপহাস, শিক্ষকদের সাথে পুরোপুরি উপহাসের সামিল। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। প্রতীক পছন্দের শেষ দিন কমিশনের সাথে আলোচনা শেষে গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসির কার্যক্রম আর দেখে কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছে দলটি। সকাল 11টায় এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে ইসি সচিবের সাথে আলোচনা শেষে ব্রিফিংয়ে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, স্বচ্ছ, প্রতিনিধিত্বমূলক ও নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা নেই এই কমিশনের। তার আরও অভিযোগ, যে দল বা যে প্রতিষ্ঠান কমিশনারদের নিয়োগ দিয়েছে তাদের মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মতো পরিণতি হবে বলেও মন্তব্য করেন হাসনাত। বলেন, এনসিপির পছন্দের প্রতীক শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, অগ্নিকাণ্ড, কার্গো ডুবি সহ নানা ঘটনা ঘটছে। এখন সরকার জাতীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তখন ফেব্রুয়ারিতে বিশ্বাসযোগ্য সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন নাসিরুদ্দিন। ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না, এটার আইনগত ব্যাখ্যাটা কি, তারা বলছে যে ওই আসে না যে আজকে আমার মন ভালো নেই, যে মন চাইলেও না দিলাম না, এই টাইপের একটা, যে ওনারা ব্যাখ্যা দিবেন না। শাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে শাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে, এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে।
সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা এনসিপিকে দেয়া যাচ্ছে না, একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়, শুধু আইনের কাছে জবাবদিহি করবে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান আনোয়ারুল ইসলাম। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কেন্দ্র করে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, জুলাই যোদ্ধাদের নামে ছাত্র নামধারী কিছু উচ্ছৃঙ্খল লোক ও আওয়ামী ফ্যাসিবাদরা অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করেছেন বলেও জানান বিএনপির এই নেতা। ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে সালাউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা জাতীয় জীবনের শক্তি। যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে সকলকে সতর্ক থাকার কথাও বলেন তিনি। সেই সাথে বিএনপির বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে নানা অপব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরাম। জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করে দলটি। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, নতুন রাষ্ট্র সংস্কারের সাথেও জড়িত থাকবে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে তা বাস্তবায়ন করার দায়িত্ব দেশের সবার, শুধু রাজনৈতিক দলের নয়। বলেন, ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি থাকবে, জুলাই সনদ পূর্ণতা পেত। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধনের আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গণফোরামের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তা সই করেননি। গণফোরামের সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন। জাতি কিন্তু তাকিয়ে আছে আমাদের দিকে, সুতরাং আমরা সকলেই ঐক্যমতের ভিত্তিতে এই স্বাক্ষরটা করি। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলে আমরা সক্রিয় ভূমিকা রাখি, এইটাই হবে জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা। জুলাই সনদে ভালো কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে আবারও স্বৈরাচার সৃষ্টি হতে পারে, এমনটা ভাবছেন সংবিধান ও প্রশাসন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দলগুলোর কার্যকর অঙ্গীকার আদায়ে অন্তর্বর্তী সরকার এবং ঐকমত্য কমিশন অনেকটাই ব্যর্থ বলে মনে করেন তারা। বলছেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানই এর বড় প্রমাণ। একই বিষয়ে চূড়ান্ত খসড়া এবং স্বাক্ষরিত সনদের দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেছেন তারা। আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। অনিশ্চয়তা, উৎকণ্ঠা, হামলা, সংঘর্ষের পথ পেরিয়ে স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ। তবে সংলাপে অংশ নেয়া ৩৩ দলের মধ্যে সনদে স্বাক্ষর করেছে ২৪টি। সনদে বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকায় অনুষ্ঠানে যায়নি গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের দল এনসিপি। স্বাধীনতার ঘোষণাপত্র সনদে না থাকায় বামপন্থী ৪ দলও যায়নি অনুষ্ঠানে। এমন বিভেদের মাঝে সনদ স্বাক্ষরিত হলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একে বাংলাদেশের নবজন্ম হিসেবে দেখছেন। এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
যদিও তা নতুন বাংলাদেশ গড়ার কার্যক্রমকে কতটা এগিয়ে নেবে এ নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের। ভালো কথা লিখলে যদি দেশ ভালো হয়ে যেত, এত দুনিয়াতে কোনো খারাপ দেশ থাকতো না। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, সংবিধান বিশেষজ্ঞরা এসে রাশিয়ান রিপাবলিকের নতুন সংবিধান রচনায় সাহায্য করলো। তারা খুব সুন্দর সংবিধান পাশ করলো 1993 সালে। তো এখন 30 বছর পরে ওই সংবিধানের ফলাফল কি? পুতিন। খসড়া ও স্বাক্ষরিত সনদে একই বিষয়ে দুই অবস্থানের সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ঘোষণাপত্র প্রথমে না রাখা নিয়ে। বলা আছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে উচ্চ কক্ষের 2/3 মেজরিটি লাগবে, কিন্তু এই জুলাই সনদে কিন্তু ওনারা সবাই এগ্রি করছেন হচ্ছে সিম্পল মেজরিটি। তো ওনারা যখন লিখছেন তখন এই যে 2/3 আর সিম্পল এই চেঞ্জটাও কিন্তু করেন। জুলাই সনদে বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং হচ্ছে মানবিক মর্যাদার কথা বলা আছে, তার ভিত্তিতে আমরা রাষ্ট্র তৈরি করব। আপনি এই কথা বলছেন, আবার 150-এর 2-এ 7ম তফসিলে যে মুজিবনগর ঘোষণাপত্র ছিল সেটাকে আপনি বাদ দেওয়ার কথা বলছেন। সো দুটো জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। জুলাই সনদটা কি সংবিধানের উপরে হবে? ওইটাই যদি হয় তাহলে তার সংবিধানের জায়গায় থাকবে না। এইটা ৭১ আর 24 করে মুখোমুখি দাঁড় করালে দেশটার আগামী ভবিষ্যৎ খুবই অস্থিতিশীল। তবে সমালোচনা সত্ত্বেও শীর্ষ দলগুলোর এক হয়ে সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন সব দলকে যৌক্তিকভাবে ঐক্যমতে আসতে হবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। যে আগামী সংসদ যেটা নির্বাচিত হয়ে আসবে তার দুইটা ভূমিকা থাকবে। সো লেটস সে প্রথম 60 ডেজ বা 90 ডেজ সে গণপরিষদের ভূমিকা পালন করবে, এই একই সময়ে সে সরকারের ভূমিকাও পালন করবে। যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক পাওয়ার দেই, যদি এটা গণপরিষদের মতো বা সাময়িক গণপরিষদের মতো একটা ভূমিকা পালন করে এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ভবিষ্যতে কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা উইল বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। গণভোট সারা দুনিয়াতে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ধাপে হয়। প্রথমে নির্বাচিত প্রতিনিধিরা একটা পক্ষে ভোট দিল, তারপরে কিছু। আমাদের ওইটা সব মানে দুনিয়ার প্রচলিত সব রীতিনীতির বিপক্ষে গিয়ে যদি একটা আমরা উদ্ভট আইন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা করি, তাহলে এর তো খেসারত আমাদের আরও 20-25 বছর ধরে দিতে হবে। সনদ বাস্তবায়ন নিয়ে সামনে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। দেশে অস্থিতিশীলতা বাড়বে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের মতামত প্রতিফলিত না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি নিয়ে সরকারের সাথে দলটির দূরত্ব নেই বলে দাবি প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্য কমিশনের সাথে আলোচনা ফলপ্রসূ হলে 31 অক্টোবরের মধ্যে এনসিপি সনদে সই করতে পারবে। সরকারের সাথে আলোচনা করে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এমন অভিযোগ ভিত্তিহীন বলেও জানান উপদেষ্টা রেজওয়ানা। জানান, কমিশনের সুপারিশে জুলাই সনদের আইনি ভিত্তি দেবে অন্তর্বর্তী সরকার। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এর সাথে নির্বাচন পেছনের কোনো যোগসূত্র নেই। এ সময় রেজওয়ানা জানান, 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা। বাস্তবায়নের একেবারে কংক্রিট আইনি রূপরেখা মাস পিপলের সাথে তো এনসিপি নিজের মতন করে কথা বলছে। এনসিপি তো একটা রাজনৈতিক দল, তারা নিজের মতন করে তো মাস পিপলকে তাদের বার্তাটা দিচ্ছে। তারা নিশ্চয়ই তাদের পজিশন ক্লিয়ার করবে। মাস পিপলের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা যাওয়ার কিছু নাই। যে রাজনৈতিক দলের যে অবস্থান তার সপক্ষে মাস পিপলকে তারা কি বলতে চান তারাই বলবেন, এবং এনসিপি তো সেটা বুঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়েই এই দলিলে আসুক। দূর প্রবাসে গিয়েছিলেন পরিবারের সচ্ছলতা ফেরাতে, ফিরল তাদের নিথর দেহ। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 8 প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে 7 জন সন্দ্বীপের, 1 জন রাউজানের। মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। সকালে সাগরপথে ওমান প্রবাসী 7 জনের মরদেহ সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছালে গ্রহণ করেন স্বজনরা। এরপর নিয়ে যান নিজ নিজ বাড়িতে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। সন্দ্বীপের 7 জন হলেন আমিন মাঝি, আরজু, রকি, শাহাবুদ্দিন, বাবলু, জুয়েল ও রনি। আলাউদ্দিন নামে নিহত অপর প্রবাসীর মরদেহ নেওয়া হয় রাউজানের বাড়িতে। পুরো সন্দ্বীপবাসী আজকে ভারাক্রান্ত এবং খুবই ব্যথিত। আমরা সবকিছুর পরে এখানে সবগুলো লাশ আমাদের আত্মীয় স্বজনের মতো
নিহতদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম। টানাপোড়েনের সংসারে সচ্ছলতা ফেরাতে এক বুক আশা নিয়ে গিয়েছিলেন ওমানে, কাজ করতেন মাছ ধরার বোটে। কফিনে বন্দি মরদেহ গ্রামে আনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এই রেমিটেন্স যোদ্ধাদের পরিবারকে সহযোগিতা, সহমর্মিতা প্রদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের এই সারিকে ইউনিয়নের 5 জন, মাইটব্যাঙ্গা 1 জন, পৌরসভা 1 জন, সন্দ্বীপে 7 জন, বাকি 1 জন চট্টগ্রামে। এর আগে শনিবার রাতে বিমানযোগে এই 8 জনের মরদেহ পৌঁছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গেল 8 অক্টোবর সাগরে মাছ ধরা শেষে ওমানের মাস্কাট থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদ্দার দিকে যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাভারের বিরুলিয়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 14 অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী গেল বৃহস্পতিবার সাভার মডেল থানায় 3 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযানে নেমে গতরাতে রাজধানীর তেজগাঁও এলাকার তেজকুনিপাড়া থেকে এজাহার নামী 3 নম্বর আসামি মিঠু বিশ্বাসকে গ্রেফতার করে। এছাড়া এই মামলার অন্যতম আসামি বিপ্লব রোজারিও সহ বাকি আসামিকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেফতার করতে সক্ষম। চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন সিএনএফ এজেন্টরা। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মসূচি পালন করছেন তারা। পণ্য শুল্কায়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন তারা। শনিবার পোর্ট ইউজার্স ফোরামের প্রতিবাদ সভা থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। মাশুল প্রত্যাহারের দাবিতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে বন্দর ইউজার্স ফোরাম। বলেন, অন্যথায় পূর্ণ কর্মবিরতি পালন করবে। এদিকে চট্টগ্রাম বন্দরের প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় কন্টেইনার পরিবহনের ট্রেলার, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল দ্বিতীয় দিনেও বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা। 15 অক্টোবর থেকে এই ফি বাড়ানো হয়। বন্দরে কোনো ধরনের ভারী পরিবহন প্রবেশ ও বের হচ্ছে না। প্রতিদিন গড়ে 4000 ভারী পরিবহন প্রবেশ করে। 23টি সেবা খাতে 41% পর্যন্ত মাশুল বাড়িয়েছে কর্তৃপক্ষ। আমরা শুল্কায়ন কার্যক্রমে অংশ নিচ্ছি। আমাদের আজকের এই কর্মবিরতিটা হচ্ছে বন্দরে। আমরা বন্দরের যত ধরনের কার্যক্রম আছে, যত কার্যক্রম থেকে আমরা বিরত থাকছি। আজকের এই কর্মবিরতির ফলে বন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে থাকবে। প্রায় 13,000 শ্রমিক কর্মচারী যারা এই ট্যারিফের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ওনারাও আমাদেরকে আলটিমেটাম দিয়েছে যে আমাদের পক্ষে কোনোভাবেই এই নতুন ট্যারিফের দিয়ে কাজ করা সম্ভব নয়। আপনারা দেখছেন দুপুরের বাংলাদেশ। 30 অক্টোবরের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে বন্দর থেকে গাড়ি ছাড় বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিটা। একই সাথে রাজস্ব পরিশোধ এবং রেজিস্ট্রেশন ফি না দেওয়ারও ঘোষণা দেন নেতারা। চাঁদাবাজি এবং হামলার প্রতিবাদে গাড়ির শোরুম বন্ধ রাখেন ব্যবসায়ীরা। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত পালিত হয় এই কর্মসূচি। একই দাবিতে রাজধানীর প্রগতি সরণি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। পরে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল হক বলেন, গেল কয়েক মাস ধরে বাড়িধারা এবং প্রগতি সরণি এলাকায় গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং ককটেল হামলা করা হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি বলেন, শুধু প্রতিবাদ নয়, সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। সৎ উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির দাবিও জানান তারা। সংবাদ সম্মেলন শেষে প্রগতি সরণি এলাকায় মিছিল করে গাড়ি ব্যবসায়ীরা। 30 অক্টোবরের মধ্যে আপনাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, নতুবা আমরা বন্দর থেকে গাড়ি ছাড় করা বন্ধ করব। আমরা রাজস্ব প্রদান বন্ধ করব। গাড়ির রেজিস্ট্রেশনের ফি দেওয়া বন্ধ করব। অতএব এইভাবে দেশের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অতএব আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই যে আপনারা সিরিয়াসলি নেন, এদের যেখানে এদের মূল থাকুক না কেন এদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন এবং আমরা আপনাদের সঙ্গে আছি। গত 8 দিনে প্রায় 50 বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল।
ত্রাণ পরিবহনে বাধা তো দিচ্ছেই, বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছে একের পর এক হামলা। শুক্রবার সন্ধ্যায় গাজা সিটিতে এক হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের 11 জন। এদের মধ্যে 7 জনই শিশু, নারী 3 জন। টানা গোলাবর্ষণে ক্ষতবিক্ষত টুকরো টুকরো হয়ে যায় মরদেহগুলো। গাজায় 8 দিন আগে যুদ্ধবিরতির পর এটি একক হামলার সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। যুদ্ধবিরতির সুযোগে গাজা সিটির জয়তুনে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল আবু শাবান পরিবার। পথেই ইসরায়েলি বাহিনীর টার্গেট হয় তাদের গাড়ি। মুহূর্তেই ঝরে যায় 11টি নিরীহ প্রাণ। কেবল তাই নয়, ছিন্ন ভিন্ন হয়ে যায় মরদেহগুলো। জাতিসংঘ ও OCH এর সহায়তায় উদ্ধার করা হয় মরদেহগুলো। নেওয়া হয় আল আহলি হাসপাতালে। ক্ষতবিক্ষত মরদেহ দেখে স্বজনদের আহাজারি। টুকরো টুকরো সবাই, তারা ক্ষতবিক্ষত। আমি জানি না কাকে বিদায় দেব, আমার ছেলেকে, আমার মেয়েকে, নাকি নাতি নাতনিকে। গাড়িতে থাকা নারী শিশুদের কি দোষ ছিল? কিসের ভিত্তিতে তাদের উপর হামলা চালালো ইসরায়েলিরা? আমরা নাকি যুদ্ধবিরতির মধ্যে আছি? ইসরায়েলি বাহিনীর অভিযোগ, কথিত ইয়েলো লাইন অতিক্রম করেছিল নিহতদের গাড়িটি। গতিবিধি সন্দেহভাজন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় চালানো হয়েছে গুলি। যদিও গাজার সিভিল ডিফেন্স এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কোনো সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে সেনারা। মিথ্যে যুদ্ধবিরতির মধ্যে আমার বোন, তার স্বামী এবং পরিবার তাদের বাড়ি দেখতে যাচ্ছিল। তাদের অসতর্কতায় একটি ট্যাঙ্কের সামনে পড়ল এবং গোলাবর্ষণ শুরু করলো। এই যুদ্ধবিরতি ঠুনকো, কেবল কাগজে কলমে। মাটিতে আমরা মরছি, এটাই বাস্তবতা। লাল রঙে রক্ত দিয়ে মাখা যুদ্ধবিরতি, এর অর্থ কি? গাজা প্রশাসন বলছে 8 দিনে প্রায় অর্ধশতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছে 38 ফিলিস্তিনি, আহত হয়েছে 143 জন। ত্রাণ সরবরাহে বাধা তো আছেই, এখনও গাজার 53% দখল করে রেখেছে ইসরায়েলি সেনারা। ডরথি তেস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার মাত্র 9 মাসের মাথায় বিক্ষুব্ধ মানুষের স্রোত দেখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে আয়োজিত নো কিংস নামের প্রতিবাদ কর্মসূচিতে মিলেছে নজিরবিহীন সাড়া। শনিবার দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে 2700-রও বেশি বিক্ষোভ। সামিল হয়েছে প্রায় 70 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বাইরেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে ব্রিটেন, কানাডা ও জার্মানি সহ কয়েকটি দেশে। নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী মানুষের ঢল। আলোচিত নো কিংস প্রতিবাদ কর্মসূচিতে সাড়া দিয়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছে শহরের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ার সহ বিভিন্ন সড়ক মহাসড়ক। শনিবার প্রতিবাদ সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের সবকটিতেই। ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তাল ছিল ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলেস সহ বড় বড় শহর। আয়োজকদের দাবি, দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে 2700-এর বেশি কর্মসূচি, যাতে অংশ নিয়েছে প্রায় 70 লাখ মানুষ। বেশ কিছু বিতর্কিত মার্কিন নীতির বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণে এই গণকর্মসূচি। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর থেকেই কঠোর অভিবাসন নীতির কারণে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। নিরাপত্তার অজুহাতে বেশ কয়েকটি শহরে সেনা মোতায়েন, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ফেডারেল বাজেটে কাটছাঁটেও চটেছে মার্কিনিরা, যার জেরে এই নো কিংস প্রোটেস্ট। ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিচ্ছেন বিক্ষোভকারীরা। আমি আমেরিকাকে ভালোবাসি, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, সে কারণেই প্রতিবাদ জানাতে এসেছি। দেশের সবাই ঝুঁকিতে আছে, আমার সন্তান, নাতি নাতনিরা, অভিবাসীরা শঙ্কায়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমার কর্তব্য। আন্দোলনে যোগ দিয়েছেন অনেক ডেমোক্রেট রাজনীতিবিদ। ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন সাংবাদিক, বিজ্ঞানী, টিভি ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার সেলিব্রিটিরাও। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্প গণতন্ত্র রক্ষাকারী সবকিছু ধ্বংসে ধাপে ধাপে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করছেন। আমরা এখানে আইন প্রণেতাদের বলতে এসেছি যে আমাদের সরকার যা করছে তা ভুল। তাদের অবশ্যই এই উগ্র প্রেসিডেন্ট এবং তার চাটুকারদের থামাতে হবে। আইনের শাসন ফিরিয়ে আনার দাবি জানাই। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে আরও কয়েকটি দেশে। যুক্তরাজ্যের লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ট্রাম্প বিরোধী স্লোগান দিয়েছে শত শত মানুষ। স্পেন, জার্মানি ও কানাডার একাধিক স্থানেও হয়েছে বিক্ষোভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
দর্শক, এখানেই শেষ করছে আজকের দুপুরের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।